ট্রান্সমিউটেশন মানে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি তৈরি নিউট্রন দিয়ে বম্বার্ড করে। আলফার সাথে ডিফিকাল্টি হচ্ছে আলফার মধ্যে চার্জ 2 আছে, কাজে আরেকটা নিউক্লিয়াসের উপর যখন ধাক্কা মারো তখন দুটো চার্জ পার্টিকেলের ধাক্কার ফলে একটা ব্যারিয়ার তৈরি হয়, সেই ব্যারিয়ারটা টপকাতে গেলে তোমার একটু বেশি এনার্জি লাগে, কাজে ওই 5 MeV রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমরা খুব বেশি এগোতে পারা যাচ্ছিল না। সেই অবস্থায় এই নিউট্রন আবিষ্কার হওয়ার ফলে নিউট্রনটা দিয়ে, নিউট্রনের চার্জলেস, নিউট্রনটার পেনিট্রেট করার ক্ষমতা বেশি, সেইটা দিয়ে এই অ্যাটমিক স্ট্রাকচার স্টাডিটা শুরু। এবং এই শুরুটার ফলে আস্তে আস্তে যেটা দেখা গেল যে নিউট্রন দিয়ে হেভি এলিমেন্টস যদি বম্বার্ড করা যায় সেখানে কিন্তু আর্টিফিশিয়ালি নিউক্লিয়ার ফিশন জেনারেট করা যায়। ফিশন তারা যদি মানে সেই সময় লোকজন করে যাচ্ছে, লিজা মাইটনার জার্মানিতে বসে থিওরি দিয়েছেন অলরেডি, ন্যাচারাল ফিশন দেখা যেতে পারে, কিন্তু আর্টিফিশিয়াল নিউক্লিয়ার ফিশন এটা তৈরি করাটা খুব দরকার ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই জিনিসটা আর্টিফিশিয়ালি ট্রান্সমিউটেশনের মধ্যে দিয়ে ফিশন তৈরি করাটা একটা বিরাট স্টেপ। এই কারণে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তোমরা যারা জানো, এই নিউক্লিয়ার বম্ব যেটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু এই ফিশন পদ্ধতিতে। বিজ্ঞানীরা তখনও কিন্তু ইয়েতে ভাবছেন আর কি যে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা যায় কিনা। এটা দেখেছিলেন জুলিও কুরি, এটা দেখিয়েছিলেন এই পেপারটা 1939-এ, যে পসিবিলিটি অফ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনস, সেই চেইন রিঅ্যাকশনের মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হয়। তার মানে উনি এই বেসিক আইডিয়া অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু 1939-এ এস্টাবলিশ করে দিয়েছিলেন ফ্রেডরিক জুলিও কুরি। কিন্তু তখন যেহেতু নাৎসি বাহিনী অলরেডি ফ্রান্সে ঢুকে গেছে এবং তাদের হাত থেকে এক্সপেরিমেন্টাল রেজাল্টস গুলো বাঁচানোর জন্য আইরিন কুরি আর ফ্রেডরিক জুলিও কুরি ওদের ওই ভল্টে বন্দি করে একাডেমি অফ ফ্রান্স রেখে দিয়েছিলেন যাতে নাৎসি বাহিনীর হাতে না পড়ে। এবং ওরা নিজেরা ইন্টারেস্টিং, এদের এত বড় বিজ্ঞানী, নোবেল প্রাপ্ত বিজ্ঞানী, এরা কিন্তু সেই সময় ভীষণভাবে ওই ওয়ারের ইয়েতে ফরাসি যেটা রেজিস্ট্যান্স গ্রুপ, সেই রেজিস্ট্যান্স গ্রুপে জয়েন করেছিলেন ফ্রেডরিক জুলিও। 1934-এ বোধহয় উনি এবং আইরিন কুরি দুজনেই সোশ্যালিস্ট, ফ্রেঞ্চ সোশ্যালিস্ট পার্টির মেম্বার হয়েছিলেন এবং পরে সম্ভবত 1938-39-এ উনি কমিউনিস্ট পার্টিরও, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টিরও মেম্বারশিপ নিয়েছিলেন। ওখানে পরে ওনাকে 1950-তে ইনফ্যাক্ট স্টালিন পিস প্রাইজ দেওয়া হয়েছিল ফ্রেডরিক জুলিও কুরি। এই ভদ্রলোকের যেহেতু নিজে একজন কেমিস্ট, উনি অসাধারণ ভালো মলোটভ ককটেল তৈরি করতেন। এই মলোটভ ককটেলগুলো সেই সময় রেজিস্ট্যান্স গ্রুপের লোকজনদের জন্য এগেইনস্ট নাৎসি বাহিনীর, সেইটা ওই নোবেল প্রাপ্ত ভদ্রলোক ছদ্মনাম নিয়ে ফ্রান্সে ছিলেন। আইরিন কুরিকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আইরিন কুরি তখন সমস্যা শুরু ফ্রান্সে, ছেলে মেয়েদের নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। উনি ওই আন্ডারগ্রাউন্ডে থেকে কিন্তু মানে প্রস্তুতি চলছে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এবং এই যে জিনিসটা ওরা রিসার্চ ওয়ার্কটা ভল্টে রেখে দিয়েছিলেন, সেটা 1949-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওটাকে বার করা হয় এবং তারপরে ফ্রান্স নিউক্লিয়ার রিঅ্যাক্টরস এস্টাবলিশ করে আন্ডার হিজ লিডারশিপ। উনি প্রথম ওখানকার অ্যাটমিক এনার্জি কমিশন অফ ফ্রান্সের চেয়ারম্যান। তো এই ইম্প্যাক্ট যেটা সেটা বলছিলাম, সেটা হচ্ছে আমার একটু সময় লেগে যাচ্ছে না। আচ্ছা, এই দুটো জায়গায় নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার ফিশন আর বায়োলজিক্যাল রিসার্চ, এইগুলোতে এই আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটির ইম্প্যাক্ট হিউজ। এবং সেই জন্য সাধারণত কোনো একটা জিনিস আবিষ্কারের পর নোবেল পায় লোকজন অনেক বছর বাদে, কিন্তু ওরা পেয়েছিলেন 1934-এ, 1935-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে আমরা পাউলির গল্পে যাব। পাউলির গল্পে দেখবো যে পাউলি যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা ওনারা 25 বছরে করেছেন, কিন্তু উনি পুরস্কার পেয়েছেন 45 বছর বয়সে। ইউজুয়ালি মানে থিওরিটিক্যাল সায়েন্সে তাই হয়েছে, যতক্ষণ না প্রমাণ হয়েছে, মানে
প্রমাণ বা হোলহার্টেডলি এস্টাবলিশড হয়েছে যে ওটা তত্ত্বটা ঠিক ততদিন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু এদের ইম্প্যাক্টটা অসাধারণ ইম্প্যাক্ট। এবং চ্যাডউইকেও তো আমি মাত্র 3 বছরের মাথায় পেয়েছি। তো এদের বলা হতো মার্টিয়ার্স অফ রেডিও অ্যাক্টিভিটি। আইরিন পুরি, মাদাম পুরি, এরা প্রত্যেকেই কিন্তু রেডিও অ্যাক্টিভিটির এফেক্টে ক্যান্সার হয়ে মারা গিয়েছে, ব্লাড ক্যান্সার হয়ে। এবং তারপরে সেই কারণে এই মারা যাওয়াগুলো থেকে মানে ডেভেলপমেন্ট অফ রেডিয়েশন সেফটি প্রোটোকল সারা বিশ্বে শুরু হয়, আর এই প্রোটেক্টিভ কমিটিস তৈরি হয়। আমাদের এখানেও যেমন ভারতবর্ষে এখন আছে এই আসবে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, কিন্তু অনেক পরে তৈরি হয়েছিল 1983 সালে। তো এই একটা কোটেশন দিয়ে আমি আইরিন পুরির একটা কোট দিয়ে শেষ করছি এই অংশটুকু। এরপরেটা, নাথিং ইন লাইফ ইজ টু বি ফিয়ার্ড, ইজ অনলি টু বি আন্ডারস্টুড। এইটা হচ্ছে ওনার বক্তব্য। সত্যি ওরা ভয় পাননি আর কি। এরপরে আসবো উলফগান পাউলি। ইনি একজন আপাদমস্তক থিওরিটিক্যাল ফিজিসিস্ট, এবং কি লেভেলের থিওরিটিক্যাল ফিজিসিস্ট সেটা একদম শেষে আমি একটা স্লাইড আনবো। ওনার এক্সপেরিমেন্টালিস্ট বন্ধুরা কি মনে করতেন ওনার সম্বন্ধে সেটা নিয়ে আনবো। ওনার আর্লি ক্যারিয়ার উনি বলেছিলেন শুরুতেই 1918 সালে উনি গ্র্যাজুয়েশন করেন, স্কুল which is known as Doblinger Gymnasium in Vienna। এবং 1921 এবং সেই সময় স্কুল যখন ছাড়ছেন ওনাকে দেখা যেত যে উনি স্কুলে ক্লাস না করে অঙ্ক করতেন আর কি, মানে ক্লাসে থাকতেন অঙ্ক করতেন এইরকম লোক। করতে করতে উনি সেই সময়, তার আগেই অলরেডি 15তে জেনারেল রিলেটিভিটি এসে গেছে, এবং সেই জেনারেল রিলেটিভ আইনস্টাইনের সেই জেনারেল রিলেটিভিস্টিক থিওরির উপর উনি পড়াশোনা করে অলরেডি একটা রিভিউ মতন তৈরি করেছিলেন। They have received his PhD from University of Munich under Arnold Sommerfeld, আরেকজন বিখ্যাত থিওরিটিশিয়ান। তোমরা অনেকেই জানো বোর সামারফিল্ড মডেল। তো সেই সামারফিল্ডের আন্ডারে উনি পিএইচডি করেছিলেন। সামারফিল্ডের আন্ডারে ওনার 3 বছর বাদে হাইজেনবার্গ পিএইচডি করেছিলেন। এই ভদ্রলোকের পিএইচডি স্টুডেন্টের মধ্যে 7 জন নোবেল লরিয়েট আর্নল্ড সামারফিল্ডের। 1921-22 উনি ম্যাক্স বর্নের সাথে কাজ করেন জার্মানিতে গিয়ে জেনে। 22-23 উনি নিলস বোরের সাথে কাজ করেছিলেন, এবং 23 থেকে 28 উনি ইউনিভার্সিটি অফ হামবুর্গে। এবং সেই সময় উনি ওনার এই তত্ত্বটা দিয়েছিলেন, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, ডিউরিং দিস পিরিয়ড, যেটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1945-এ। নোটেবল ওয়ার্কসের মধ্যে অনেকগুলো, তবে আমি কয়েকটা জাস্ট বলছি। 1918তেই উনি 237 পাতার ওই একটা রিভিউ তৈরি করেছিলেন জেনারেল রিলেটিভিটির ওপর, যেটা পরে এই এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সে পাবলিশড হয়েছিল। হি ওয়াজ স্টিল আ স্টুডেন্ট তখন। এবং আইনস্টাইন নিজেও সেই ট্রিটাইজটার খুব প্রশংসা করেছিলেন। যে তারপর 1925-এ উনি এই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা দিলেন, which is the foundation of quantum mechanics, এবং এটার জন্য 1945-এ নোবেল প্রাইজ পান। তারপরে উনি স্পিন ম্যাট্রিক্স, পাউলি স্পিন ম্যাট্রিক্স, এটা একটা 2x2 ম্যাট্রিক্স ডেসক্রিপশন অফ ফার্মিয়নিক সিস্টেমস, তো নন রিলেটিভিস্টিক স্পিন থিওরি, তারপর বেস করে প্যারাম্যাগনেটিজমের ডেভেলপমেন্ট, থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট। এছাড়া 1930-এ উনি আরেকখানা জিনিস দিলেন, সেটার নাম হচ্ছে নিউট্রিনো। উনি এটাকে প্রথম যখন দিয়েছিলেন তখন নিউট্রিনো বলেননি, 1930 সালে ওটাকে নিউট্রন বলেছিলেন। কিন্তু তার কিছুদিন পরেই ফার্মি দেখিয়েছিলেন যে ওটা নিউট্রিনো, কারণ থিওরিটা ফার্মি ডেভেলপ করা। কিন্তু ওনার ইনটুইটিভ গেস যে এইটা ঘটনাটা ঘটতে হবে, ওখানে একটা নিউট্রিনো পার্টিকেল থাকতে হবে, সেই জিনিসটা বিটাডিকের একটা বিরাট এক্সপ্লানেশন। এছাড়াও পরে ফর্মাল স্পিন স্ট্যাটিস্টিক্স থিওরেমটা ওটা দিয়েছিলেন, যে যেখান থেকে ওই পার্টিকলস অফ ফার্মিয়নিক পার্টিকেল, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, বোসন পার্টিকলস, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করবে, মানে কালেকশন অফ ফার্মিয়নস বা কালেকশন অফ বোসনস তারা কি ধরনের স্ট্যাটিস্টিক্স ফলো করবে, ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেইটাই স্পিন স্ট্যাটিস্টিক্স থিওরি। সেটাও 1940-এ উনি প্রপোজ করেছিলেন। এক্সক্লুশন প্রিন্সিপালের মধ্যে জাস্ট ছোট তো বলি, সেটা হচ্ছে যে
ওনার এক্সক্লুশন প্রিন্সিপাল বলে no two electrons in an atom can occupy the same state or cannot have the same set of quantum numbers. এটা তোমরা হয়তো পড়েছো। তার মানে কাইন্ড অফ সোশ্যাল ডিস্টেন্সিং বিটুইন দ্য ইলেকট্রনস, মানে কোনোভাবে যেন দুটো ইলেকট্রন থাকতে পারে কিন্তু তিনটে থাকতে গেলেই ঝামেলা, এরকম একটা জিনিস একই জায়গায় সেম কোয়ান্টাম মানে একই স্টেটে একটা ঘরে বা একটা বক্সে দুটো ইলেকট্রনকে ঢুকিয়ে দেওয়ার পর তৃতীয় ইলেকট্রনকে ঢোকাতে গেলেই প্রবলেম। এইটা থেকে উনি দিয়েছিলেন এই এক্সক্লুশন প্রিন্সিপালটা। এখানে আমি একটা ছবিতে জাস্ট কার্টুন, এটা খুব ফেমাস, যারা তোমরা ফেইনম্যানের ভলিউম 3 পড়েছো দেখবে তার শুরুর দিকেই এই ছবিটা আছে, যেখানে ফেইনম্যান এক্সপ্লেইন করছেন যে আমি যখন একটা হাইড্রোজেন অ্যাটম নেব একটা 1+ চার্জে, সেখানে একটা ইলেকট্রন, অ্যারোটা ইলেকট্রনের স্পিন ডেসক্রাইব করছে। যখন ওই দুটো ইলেকট্রন হিলিয়ামে যাব তখন আমার ইলেকট্রন ক্লাউডটা একটু ডেন্স কম্পেয়ার টু দিস হাইড্রোজেনের থেকে, তখন তার মধ্যে 1s এর জায়গায় দুটো ইলেকট্রন যদি থাকতে হয় তাদের একটাকে উপরে থাকতে হবে, একটা নিচে থাকতে হবে। এটা এক্সক্লুশন প্রিন্সিপাল বলে। দুটোই ওপরে বা দুটোই নিচে এটা সম্ভব নয়, তাহলে সেটা সম্ভব নয়। এবার যদি একটা তৃতীয় ইলেকট্রন যেমন একটা লিথিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আনতে যায়, সেই তৃতীয় ইলেকট্রনটা এইখানে এসে বসবে না, সে এদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে। সে যেন খানিকটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই দুটো ইলেকট্রন আর তৃতীয় ইলেকট্রনটার মধ্যে একটা কিছু ফোর্স আছে যে ওকে ধাক্কা মেরে বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছে, একটা হায়ার রেডিয়াসে পাঠিয়ে দিচ্ছে। সেইটা হচ্ছে স্ট্রাকচারটা তখন দাঁড়াচ্ছে 1s2 2s1, এটা হচ্ছে 2s অরবিটে একটা ইলেকট্রন আছে 3 ইলেকট্রন সিস্টেম। এরকম ভাবে ক্রমশ যখন আরো বেশি ইলেকট্রনস এসে জমা হবে তখন অরবিটস গুলো আরো বাইরের দিকে যাবে। This explains, the exclusion principle actually explains, এখানে আমি জাস্ট একটুখানি এটা বলেছি যে পাউলি ওই এক্সক্লুশন প্রিন্সিপাল দেওয়ার আগে উনি কিন্তু স্পিন অফ ইলেকট্রন এই কথাটা বলেননি। উনি বলেছিলেন এমন একটা কোয়ান্টাম নাম্বার আছে যার দুটো ভ্যালু, ডাবল ভ্যালুড কোয়ান্টাম নাম্বার, যেটা থাকলে আমি ওই অ্যানোমালাস জিমান এফেক্ট তার আগে দেখা যাচ্ছে যেখানে হাইড্রোজেন লাইন্সের নয় সোডিয়াম ডি লাইন্সের স্প্লিটিং গুলো দেখা যায়, এই ডি লাইন্স গুলো কতগুলো করে স্প্লিট করছে, সেই স্প্লিটিং গুলো কিভাবে এক্সপ্লেন করা যায় সেই এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য আমাকে উনি এই কোয়ান্টাম নাম্বারটা ইন্ট্রোডিউস করলেন। তার আগে পর্যন্ত লোকে এই তিনটে কোয়ান্টাম নাম্বার জানে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোরের মডেল থেকে এসেছে, সমারফিল্ডের মডেল থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তার মানে একটা অ্যাটমকে ম্যাগনেটের মধ্যে ফিল্ডের মধ্যে পাস করালে কিভাবে সে বিহেভ করবে সেইটা ডিপেন্ড করছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই তিনটে জানা ছিল, কিন্তু এই বস্তুটার অ্যাবসেন্সের জন্য ওই অ্যানোমালাস জিমান এফেক্টের স্প্লিটিং গুলোকে, এই ছবিটা আমি আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না।